আপনারা বাড়ি ছাড়া? এই কপালে কাইরেঙ্গু কপালে আল্লাহ যা লেখছে ওইটি মানতেই ভাইয়া, কারো কোনো হাত নাই। আমি এর লেগে কোনো দুঃখ মনে করি না। 2011 সালে ঢাকাতে আসি। চলে আসার পরে আপনার এইটে ভর্তি হয়ে গেলাম। আর এর ভিতর শাহবাগ মিউজিয়ামে পেন্টিং এর কাজ নেই আমি ওখানে। তখন কাজ করতাম শুক্র শনি বন্ধ বাদে ওখানে কাজ করতাম আর 2-3 দিন যাই আপনার ক্লাস করতাম। তো এর জন্য আমি স্কুলে 10 টাকা করে জরিমানাও দিতাম। তখনকার ভালোই চলতেছে। হঠাৎ করে একটা মেয়ে আমার কাছে ফোন দেয়, আননোন নাম্বার। তাই রিসিভ করছি, রিসিভ করার পরে ওই মেয়ে আমার ইউনিয়ন থেকে পরের ইউনিয়নে বাড়ি। ওই মেয়ে আমার মেজো ভাইয়ের সাথে রিলেশনে। আপনাকে ফোন দিছে কেন? মানে ওই মেয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে বসতে চায়, রিকোয়েস্ট করতেছে আমি যাতে পারিবারিক ভাবে। এখন মেজো ভাই লাস্টে ওই মেয়েরা বিয়ে করতে অস্বীকৃতি জানে। অস্বীকৃতি জানানোর পর ওই মেয়ের সাথে আমাদের সম্পর্কটা থাইকা যায়। তা একটা সময় ওই মেয়ের সাথে আমার একটা গুড রিলেশন হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক। এর ভিতরে আমি মেট্রিক পাস করে ফেলি। এখান থেকে মেট্রিক পাস করে তখন আমার গ্রামের কলেজে আমি ভর্তি হই। ওই মেয়ের মাধ্যমে গ্রামে আমি সবকিছু ভর্তি করে রাখি, A to Z। আমি আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা ওই মেয়ের বাড়িতে থেকে দেওয়া লাগবে। তাই যে কোনো কারণবশত এখন ওই মেয়ের তো বিয়া, তাই ওই মেয়ের বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার কারণে আমার 2.5 লক্ষ টাকা ছিল। তো আমি এই শাহবাগ মিউজিয়ামে কাজ করে 2.5 লক্ষ টাকা ওদের কাছে রাখা ছিল। মেয়ের কাছে রাখা ছিল? টাকা ছিল। মেয়েরও বিয়ে হইলো, সবকিছু ইয়ে করলাম। টাকার কথা অস্বীকার যায়, টাকা শেষ, একদম ফিনিশ। পরবর্তীতে আমার তো মনের মধ্যে একটা জিত হয়েছে। তখনকার সময় আমি একটা চিন্তা ভাবনা করছি, আমার যেহেতু টাকাটা মাইন্ড দিছে, তাই ওই মেয়ের ভাগ্নি আছে, তাই ওই একদিকে ও আমার সাথে এরকম করলো, এই জিত ওর ভাগ্নিটা যদি আমি একা নিয়ে আসতে পারি তাহলে ওদের সবার মুখে চুলকানি মাইখা যাব। ও আপনি প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেছেন? পরবর্তীতে আমি প্রায় দীর্ঘ 6টা মাস দেখছি। এর ভিতরে দেখার কারণে দেখি মেয়েটা আমার প্রতি আমার সাথে তার প্রেম হয় ভাগ্নির। হ্যাঁ, পরবর্তীতে তার ভাগ্নির বিয়েটা ঠিক হয়ে যায়। ওই মেয়ের লোক 16 ডিসেম্বরের দিন বিয়ে। ওই বিয়ার কার্ড গরু টরু সবকিছু কিনা রেডি, ওকে। তা আমি ওই 15 ডিসেম্বর দিন যাই রাত্রে ওই মেয়ে নিয়ে আসছি, পালায় আসছেন। হ্যাঁ, তো ওই রাত্রে বিয়ে করে তো ওরা নিয়ে চলে গেলাম আমি উত্তরাতে আমার এক ভাইয়ের বাড়ি আছে। চলে আসি, চলে আসার পরে ওরা এদিক দিয়ে সবকিছু খুঁজতেছে। একটা সময় আমি কিন্তু অস্বীকার গেছি। তা 2.5 বছরের মেয়ে আমার সাথে ঘর সংসার করে। মেয়ে কোনো খারাপ ছিল না, উচ্চ বিলাসিতাও ছিল না, ঘর সংসার খুব সুন্দরভাবে চলে। তা এর ভিতরে আমার আবার পড়ালেখার অনার্স আমার রানিং চলতেছে। পরবর্তীতে অনার্স আমি কমপ্লিট করে বের হয়ে যাই, একটা বড় কোম্পানিতে চাকরি হয়। তাই আপনার এখানে কাজ করতেছি, খুব সুন্দরভাবে চলতেছে। তা সুন্দরভাবে চলার পর আমি তো ওরে নিয়ে আবার গ্রামে গেছিলাম আমাদের বাড়িতে। তা একটা জিনিস যেহেতু 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, তা এখন আর কি আর হইব। গ্রামের বাড়িতে যাইছিলাম তখন সব শিওর হয়ে গেছে। তাই ঠিক আছে, তো এখন তো মেয়ে আমার কন্ট্রোলে, তাই ওরা আর কি করবে। তা তখন ওই মেয়ের মায়ে একটা ফোন দেয়, ফোন দিয়ে বলে আমি অসুস্থ আর আমি হাসপাতালে ভর্তি, আমার অন্যান্য পোলাপান সবাই আছে, তুই যেহেতু নাই, তোরে নিয়ে একটা ছবি তুলে রাখার ইচ্ছা, আর আমি অসুস্থ, এখন তুই আয়। পরে আপনার ওর বাবার ভাই আসে আমার কাছে ওরে নিতে, তাই নিয়ে যায়। ওখানে কথাবার্তা হয়ে যায়, নিয়ে যায়। এই যে যায়, আজকে পর্যন্ত আমার সাথে হাই হ্যালো একবারের জন্য হয় নাই, কোনো ধরনের কোনো যোগাযোগই করতে পারিনি। 14 গোষ্ঠী সবাই ফোন দিতেছি, ফোন থেকে পিক আপ করে না, আর ওর ফোন জন্যটা বন্ধ। আমি একটা মিনিটের জন্য যোগাযোগ করতে পারি না। ওরা ঢাকা লোকাল। এখন যেহেতু মেয়েলি বিষয়, আমি ওই এলাকায় ঢুকলে তো আমার তো মনে করেন আরো থাকবে না, আমি ওই এলাকায় ঢুকতেও পারি না। 2022 সালে জানুয়ারি মাসের 26 তারিখে যায়, 2022 সালে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে ডিভোর্সের কাগজ আমার গ্রামের বাড়িতে পৌঁছে যায়। আপনার সাথে আর যোগাযোগ? আমার সাথে কোনো যোগাযোগই নেই আজ পর্যন্ত, আজকে পর্যন্ত হাই হ্যালো কোনো যোগাযোগ নেই। তাই অনেক চাপ পড়ার কারণে আমি ওদিকে অফিসও কাজও করতে পারতেছি না, মনটারও বসাইতে পারি না। তাই আমি আর অফিসে 1 মাসের মতো যাই নেই। তাই চাকরি বাকরি না করার সিদ্ধান্ত নেই, যা হলে একটা রুটির দোকান হবে। আর বিয়া তো দূরের কথা, নেক্সট টাইম যে বিয়ে করবো এইটাও কোনো ইয়াতে নেই। 4 দিন পর বাড়িতে যায় পুলিশ, আমার গ্রামের বাড়িতে যায় পুলিশ। আমি তো ডাকাতে। তখনকার সময় আমি জানতে পারি যে আমার নামে মামলা করা হয়েছে। এই যেহেতু আমি বিয়েটা একা একা করছি, আমার কোনো ভাই বোন এই আমার কোনো সঙ্গই দেয় না, কেউই সাপোর্ট দেয় না। আপনার বাহিরের কোনোদিন শত্রুর প্রয়োজন হয় না, যদি ঘরের ভাই বোনের শত্রু হয়েছে সবচেয়ে বড় শত্রু পৃথিবীর ইতিহাসে। যে যদি ঘরের শত্রু যদি থাকে তাহলে বাহিরের কোনোদিন শত্রুর প্রয়োজন হয় না। এটা একটা হিউম্যান রাইটসের একটা প্রতিবেদন আছে জরিপে, যে দেশের 95% বিরোধ শুধুমাত্র ভাই বোনের ভিতর থেকে শুরু হয় বাংলাদেশে। আচ্ছা, তারপর ঝামেলা চলতেছে ওইদিকে, আমি তো পুলিশের দৌড়ের উপরে, আমার অফিস সহ পুলিশ যাইতেছে। একটা সময় আমারও অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে আমি জামিন নিয়ে চলে আসি। তাই জামিন যেহেতু দিছে, তখন আমার কোম্পানিতে ফিরতে কোনো সমস্যা নেই। তখনকার সময় আমি আবার কোম্পানিতে রিটার্ন যাই, চাকরির সুবাদে আমি মাদারীপুর যাই। তা মাদারীপুর আমার এক মামাতো বোন বিয়া দিছিলাম। তখন যেহেতু অডিট করতে আমি মাদারীপুর গেছি, তাই ওখানে ওর ওখানে যায় থাকি। ওই মেয়ে ওখানে যায় দেখি সামাজিকভাবেই। ওই মেয়েটা দেখার পরে পছন্দ হয়,
পছন্দ হওয়ার পর সবকিছু যাচাই করার পরে তাই বাড়িতে বড় আফারে ডাকি, এখানে তাই আফার উপস্থিতিতে বিয়ে হয়। এটা হয়েছে 23-এর ঘটনা। সেকেন্ড ম্যারেজ করা হয়। সেকেন্ড ম্যারেজ করার পর একদিন পরে আমি ওখান থেকে চলে আসতে হয়। চলে আসার পরে ওই যে মামলা কিন্তু চলতেছে, প্রথম স্ত্রীর মামলা, এখানে সেকেন্ড ম্যারেজ করার পরে লাস্টে আমার মামলাটা ক্লোজ হয়। তাই এই বিষয়টা আমি কিন্তু কোনো বিষয় গোপন রেখে তাদের এই সেকেন্ড ম্যারেজটা করিনি। সব জানিয়েছিলেন? আমি A to Z জানিয়ে করছি, কারণ আমি ফার্স্টে একটা মিস্টেক্স হয়েছে আমার দ্বারা, তো সেকেন্ডবার যাতে আমার কারণে আর একটা পরিবার যাতে নষ্ট না হয়। আমার লাইফে আমার শ্বশুর শাশুড়ির পরিবারের মতো ওরকম কোনো পরিবার আমি দেখিনি আজকে পর্যন্ত। এত ভালো, তাদের যাবতীয় যা সয় সম্বল ছিল সমস্ত জিনিস আমার পিছে তারা ব্যয় করছে বিয়ের পর থেকে। হ্যাঁ। আপনার কেস কাচারির জন্য A to Z, জি। তা একটা সময় এই টাকা টুকা যায়া একটা সময় একটা সেটেলমেন্ট হয়ে মামলাটা চলে যায় একদম ফুল খালাস। কত টাকা দিছে? 5+ চলে যাবে। 5-6 লাখ। আপনার অফিসে আমাকে পরে পোস্টিংয়ের জন্য অন্য জায়গায় ট্রান্সফার করা হয়, তাই কোম্পানির নিয়ম অনুযায়ী ওখানে আমার 6 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি প্রদান করা লাগে। তো ওই 6 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি তো ওই সময় আমার শাশুড়ি করে 6 লক্ষ টাকায় কিস্তির উপরে ঋণ আইনা দেয়। 5-6 লাখ টাকা আগে দিয়েছে, তারপরে আবার 6 লাখ টাকা হ্যাঁ। কিস্তিতে আপনাকে এনে দিল। হ্যাঁ, পরিবারের সহায় সম্পত্তি যা সবকিছু আপনার পিছনে। সবকিছু আমাকে দিয়ে দিছে। এই যে আমার এই লাইফের ইতিহাসে, নিচ্ছেন? হ্যাঁ আমি নিচ্ছি। তখন 62,000 টাকা মাসে শুধু কিস্তি আসতো। আমাকে আবার এর ভিতরে আবার সাসপেন্ড করা হয় কোম্পানির থেকেই। কিছু একটা সৌজন্য সংখ্যা জিনিস থাকে, ওইটা আবার ওটা বিক্রি করে রাখা চলে গেছে। অফিস যে কোনো ভাবে ওটা মডিফাইড করে ফেলায়, তাই মডিফাইড করে ফেলার কারণে আমার এগেইনস্টে ব্যবস্থা নিয়ে নেয়। তখন আমি এই কোম্পানি থেকে আমি 7টা কান্ট্রিতে ঘুরে আসি। তখন ইন্ডিয়ার থেকে আমি আসার পরেই আমার এগেইনস্টে ব্যবস্থাটা নিয়ে সাসপেন্ড দেয়। সাসপেন্ড থাকাকালীন বেতন হয় না, শ্বশুর বাড়িতে যা থাকি, তাই সময় টাকা পয়সা কেরাইছি। তাই ওই যে আপনার 6 লক্ষ টাকায় 9 লক্ষ টাকার মতো সুদ সহ হয়ে যায়। এই টাকাগুলোর জন্য আজকে আমার শ্বশুর শাশুড়ি তাদের দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া। বর্তমানে আপনার স্ত্রী আমার সাথে ঢাকাতেই থাকে। আমার ওই শুধুমাত্র অকারেন্সগুলোর কারণে আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িটা ছাড়া। অকারেন্স এই টাকা পয়সার জন্য শুধুমাত্র। দুনিয়াতে এরকম নিঃস্বার্থ ভাবে কেউ কাউকে সাহায্য করে এত বড় বাস খাইছে, এটা নজিরও মনে হয় আমি আপনি স্থাপন করবেন। ওই পরিবারটা এরকম যে এত টাকার জন্য এত সমস্যা। আমার যে ওয়াইফ, সে একদিন মুখ তুলে এই টাকার জন্য কথাও বলে না, সংসার অশান্তি। মানে আপনাকে বলার ভাষা নাই। টাকা পয়সা লোন করেছেন মানুষের সাথে, সেখানে লয়ছয় করেছেন, করে সমস্ত দায়ভার চাপিয়েছেন শ্বশুর শাশুড়ির উপরে, যেই শ্বশুর শাশুড়ি ফেরেশতা সমতুল্য। তারা শুধুমাত্র প্রথম দিন থেকে আপনার পরিবার দেখেনি, আপনার কিচ্ছু দেখেনি, শুধু আপনাকে সহযোগিতা করেছে, আপনাকে নিজের সন্তানের থেকেও বেশি মনে করেছে। ভালো জানছি। সেই শ্বশুর শাশুড়িকে মেরেছেন আপনি। বর্তমান পরিস্থিতিতে ওইটাই মারা হয়। আপনার কি বিবেকবোধ কাজ করছে না? আপনার তো রিক্সা চালানো উচিত, তো আপনি রিক্সা চালিয়ে শ্বশুর শাশুড়ির দেনা শোধ করবেন। করতেছি, আর আপনি তো কিছু করছেন না। যথাসম্ভব তাদের জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি কোনো কিছু চেষ্টা করতেছেন না। আপনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছি আমরা যথেষ্ট সুন্দর ফিটফাট হয়ে আপনি এখানে এসেছেন, যেটা আপনার থাকার কথা ছিল না। আপনার শ্বশুর শাশুড়ি কিন্তু এতটা ফিটফাট অবস্থায় নেই। না। আল্লাহর রস্তে আমাদের স্টুডিও থেকে আপনার কাছে অনুরোধ, আপনার মাথার উপরে যে দায়, যে ঋণ, যে কালিমা লেগে আছে, সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। না তো সারা জীবন আপনার সামনে যে জীবন পড়ে আছে, আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট পেতে হবে। এখান থেকে মুক্তির একটাই পথ, পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। Right. এই পরিশ্রম করে আপনাকে আপনার শ্বশুর শাশুড়ির দেনা শোধ করতে হবে, তাদের কাছ থেকে মাপ চাইতে হবে। আপনার বাবা মা নাই, আপনার বাবা মা এতটা করতো না। আপনার এই গল্প শুনলে মানুষকে উপকার করা ছেড়ে দিবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ভাই, কি করেছেন আপনি? কিন্তু এখানে আপনার আজও আমার শ্বশুর শাশুড়ি যে এত সমস্যা, আমার শাশুড়ি কোনো সময় আমার সাথে একটা রাগ গলায় আজ পর্যন্ত কথা বলে না। ওনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ। এরকম ফেরেশতা সমতুল্য একজন মানুষের সাথে আমরাও কথা বলে দেখতে চাই। হ্যালো, খালাম্মা, আসসালামু আলাইকুম। আপনার ঘটনাটা শুনলাম, আপনার গুণধর জামাই, তার কাছ থেকে পুরো ব্যাপারটা শুনলাম। আপনি আপনার সন্তানের জন্য, আপনার জামাইয়ের জন্য যে অবদান রেখেছেন প্রথম থেকে, অবিশ্বাস্য। এরকম মানুষও দুনিয়াতে হয়। নিজের বাবা মাও কখনো এতটা সাহায্য সহযোগিতা করতে চায় না। তো আপনি একটা মেয়ের জামাইয়ের পিছনে যে এত করতেছেন, আমি তো কোনো অন্যায় দেখি না বাবা। আমি তো দেখছিলাম সন্তানের চোখে যে এটা মা সন্তানের লেগে করে। আমি তো আমার সন্তান দেখেই তো আমি করছি। এখন এই এতগুলা ঋণের বোঝা নিয়ে আপনারা বাড়ি ছাড়া?
এই কপালে সাইরাঙ্গুল কপালে আল্লাহ যা লেখছে ওই যে মানতে হইব বাবা, এরা কারো কোনো হাত নাই। আল্লাহ কপালে যত ডুবুক লেখা তত ডুবুক, হয় আমি এর লেগে কোনো দুঃখ মনে করি না। কষ্ট লাগতেছে খালাম্মা, মানে আপনার এই সহযোগিতার কথা যখন মানুষ শুনবে, জানবে, মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। মানুষকে আর সহযোগিতা করবে না, হেল্প করবে না। মানে এই কথা বলতে হয় না। আপনার জামাই মানে যে কাজটা করেছে এটা মানুষের পরিচয় দেয়নি। তার তো উচিত রিক্সা চালিয়ে হলেও আপনাদের দেনা শোধ করার চেষ্টা করা। তার করা লাগবে তো, আমরা তো আন্তরিক জায়গায় যে আছি সে শুধু আমাকে পাশে থাকলে দিব। আপনারাই করবেন, সে খালি পাশে থাকলেই চলবে। আন্তরিক তার বাবা আছে, মা আছে, সবাই তো আছে। আমি তো জানেন আমরা মরিয়ে গেছি যে সব ঋণের বোঝা আর মাথায় টেনশন নিতে হইব, আমরা তো আছি। সালাম আপনাকে। আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে তৈরি করেছে আমরা জানি না। আপনার মতো মানুষ পৃথিবীতে বাড়ুক, মানুষের সহযোগিতায় আসুক, এবং এটাও আশা করি, এটাও দোয়া করি যে মানুষ সহযোগিতা করে তারাও যেন বেঈমানি না করে, মনুষ্যত্বের পরিচয় দেয়, তারা যেন সেই সহযোগিতার প্রতিদান দেয়। আমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে যে আপনার জামাই আপনাদের সাথে বেঈমানি করেছে, এখনো করছে। আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তাকে তৌফিক দেখ আপনাদের আবারও বিশ্বাসটা অর্জন করার, আপনাদের মতো মানুষের ভালোবাসা অর্জন করার তৌফিক দেখ, আপনাদের দেনাটা শোধ করার তৌফিক দেখ। আমরা এই দোয়াটা করি খালাম্মা। এই দোয়াটাই আমি সবার কাছে এই দোয়াটাই চাই। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আপনি অনেক ভালো থাকেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। পরিশেষে শুধু এটাই বলা, দিন শেষে, যে তারা যে আমার জন্য যাই সাহায্য সহযোগিতা যেমনে যাই করছে আমার ছেলে হিসাবে আমাকে, আমি যেভাবে পারি তাদের এই দায়ভার থেকে মুক্ত করে দেব। মা, আমি হয়তো আপনি এখানে নাই, কিন্তু আপনার জন্য হয়তো কলিজাটা ছিঁড়ে যায়, হয়তো যদি পারেন আপনি মাফ করে দিন। আমি আপনার সমস্ত জিনিসের দায়ভার থেকে আপনাকে মুক্ত করে দেব।